ভিডিও শুরুতে আগে আপনারা ঝটাপট জানিয়ে দিন আপনারা কে কে কোত্থেকে দেখছেন। দেশের নাম লিখতে ভুলবেন না, আর জানাতে ভুলবেন না আমাদের গল্প আপনাদের কেমন লাগছে। সবচেয়ে সুন্দর কমেন্টসগুলো আমরা দেখাবো আমাদের গল্পের শুরুতে। বর্ধমান জেলার বিশুগঞ্জ নামে একটি জায়গায় একখানা মেশবাড়িতে আমি থাকতাম। কলেজ শেষ করে কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এমন সময় এক ভয়াবহ ঘটনা ঘটেছিল আমার জীবনে। এই মেসে থাকার দিনগুলো ছিল স্বপ্নের মতো। কত ঘুরে বেরিয়েছি, সিনেমা থিয়েটার দেখেছি। প্রতি বছরই আমাদের ঘর এবং পাশের ঘরের গুটিকতক ছেলেপিলে মিলে পিকনিক করা হয় শীতকালে। এবছর নানান কারণে পিকনিক আর হয়ে ওঠেনি। শীত এবার প্রায় শেষের পথে। প্রত্যেক শনিবার রবিবার সন্ধ্যায় আড্ডা বসে আমার ঘরে। মুড়ি সিঙাড়া চা খেতে খেতে আড্ডাটা বেশ জমে যায়। আমি, পরেশ খুড়ো, বিশু, নবীন আর রঞ্জন বসে আড্ডা দিচ্ছিলাম। পরেশ খুড়োই আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ। কি এক ব্যাংকে জানি তিনি চাকরি করেন। পিকনিকের প্রস্তাবটা আমি প্রথম তুললাম। কি গো পরেশ খুড়ো, আমাদের পিকনিকটা কি হবে না? আজ আমার সময় হয়তো কাল রঞ্জনের সময় হয় না, নবীন বাড়ি যায়, বিশুর কাজ পড়ে যায়। আমাকে ওসব বলিস না বাবা। আরে সত্যি আমার কাজ পড়ে গিয়েছিল। আরে মায়ের শরীরটা যে খারাপ করলো, বাড়ি না গিয়ে কি আর উপায় আছে? এই তো ঠান্ডা দেখতে দেখতে চলে যাবে, আর কদিন। ঠিক আছে, তুই একটা তারিখ ঠিক কর, আমরা সবাই পিকনিক করব। কি বলিস সবাই? সবাই এক বাক্যে সায় দিল। হ্যাঁ 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 হ্যাঁ। আমি সময় বের করে বলতে পারবো না, সময় বের করে বলবে খুঁড়ো। পরেশ খুঁড়ো, তুমিই বলো কবে আমাদের পিকনিক হবে? আমি বলি শুভস্র শীঘ্র, কাল রবিবার, কালই আমরা পিকনিক করি চল। এ কালই বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ও আমরা সব ম্যানেজ করে নেব। সে সব ঠিক আছে, কিন্তু কোথায় হবে পিকনিক? আগের বারে বাদায় পিকনিক করেছিলাম, কি রোদ, একটা গাছ নেই যেখানে একটু মাথা গুঁজবো। আমাদের হাতে এমনিতেই সময় কম। কাল রাত্রে যদি আমরা পিকনিক করি। রাত্রে? কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। জায়গাটা বেশ ভালো, মনোরম পরিবেশ। কোথায় গো পরেশ খুড়ো? পিটুলি বিলের ধারে। বলো কি খুড়ো, সবাই বলে ও বিলে যে ভূত আছে। সবাই গরু হলে তুইও কি গরু হবি? ভূত বলে কিছু নেই। ওরে হতভাগা, সব সময় তো দিনের বেলায় পিকনিক করি, চাঁদনি রাতে পিকনিক করার মজাটাই আলাদা। আমরা সবাই রাজি হয়ে গেলাম। পরদিন সমস্ত জোগাড় করে রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। ফুরিয়ে আসা দিনের আলোয় আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি পিটুলি বিলের উদ্দেশ্যে। পরেশ খুঁড়ো বেলা থাকতে থাকতেই সমস্ত জিনিস নিয়ে পিটুলি বিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ সন্ধ্যের পরে সে জায়গায় কেউ যেতে রাজি হয় না। বুঝলাম এলাকার লোকের বদ্ধ ধারণা যে পিটুলি বিলে ভূত আছে। খানিকক্ষণ হেঁটে আমরা পিটুলি বিলে পৌঁছে গেলাম। জায়গাটি বেশ সুন্দর। একদিকে মাঠ, অন্যদিকে ধান ক্ষেত। তার মাঝখান দিয়ে সরু সাপের মতো এঁকে বেঁকে বয়ে গেছে পিটুলি বিল। জল টলমল করছে পিটুলি বিলে। আকাশে বাঁকা এক ফালি চাঁদ উঠেছে। গিয়ে দেখলাম পরেশ খুড়ো দাঁড়িয়ে আছেন। পিকনিকের জিনিসপত্রগুলো
গুছিয়ে নিয়েছেন একাই। আমরা যেতেই, সবাই একটু জিরিয়ে নাও, তারপর থেকেই আমরা কাজে হাত লাগাবো। এই বলে তিনি চলে গেলেন। ভাই সব সাবধানে থাকিস, জায়গাটার সম্বন্ধে অনেক গুজব আছে। এককালে এটা শ্মশান ছিল। এই যে মাঠ, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই মাঠের পাশেই মরা পোড়াতো। এখন আর এদিকে মরা পোড়াতে কেউ আসে না। ছোট বাচ্চা বা অপঘাতে মৃত্যু ঘটলে মাটিতে গর্ত খুলে পুঁতে দিত। রঞ্জন একটু হেসে নবীনকে উদ্দেশ্য করে বললে, তোর মতো ভীতু দেখিনি বাপু। তোর চেয়ে গ্রামের লোকজনগুলোর সাহস অনেক বেশি। ওই দেখ, ভদ্রমহিলা সন্ধ্যের পর কেমন মাছ ধরছে জলে দাঁড়িয়ে। আমরা তিনজনেই সেদিকে ফিরলাম। দেখলাম সত্যি একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে মাছ ধরছে, তাও আবার জলের মধ্যে দাঁড়িয়ে। ঘটনাটা আমাদের চোখে একটু অবাস্তব হলেও গ্রামের থেকে এমন হয়েই থাকে। এই মেয়েটা যে মানুষ, তার কি কোনো প্রমাণ আছে? বলে দেখো, সামনে একটা জল জ্যান্ত মেয়ে দাঁড়িয়ে মাছ ধরছে, তাও তোর বিশ্বাস হচ্ছে না যে ওটা একটা মানুষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে প্রমাণ দিচ্ছি। এই যে শুনছেন, এই যে এদিকে, এই শুনছেন? রঞ্জন বার কয়েক ডেকে উঠল মেয়েটিকে উদ্দেশ্য করে। কি হচ্ছে কি? গ্রামের মেয়ে কি ভাববে তা কে জানে। পেছন থেকে একটা গলার আওয়াজে আমরা চমকে উঠলাম। কি রে, আরে কাকে ডাকছিস ওদিকে? পরেশ খুড়ো, ওই যে ওই মেয়েটা জলে দাঁড়িয়ে মাছ ধরছে না, ওকেই রঞ্জন ডাকছে। এই কথাতে পরেশ খুড়ো বেশ অবাক হয়ে বলল, ওই মেয়ে কই মাছ ধরছে? ওখানে তো কেউ নেই। আমরা চারজনই পিছন ফিরে ভারী অবাক হলাম। সত্যিই তো, সেখানে তো কেউ নেই। আমাদের বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। এ কি ভোজবাজি নাকি? এই কয়েক সেকেন্ডের মধ্যে এই বউটা গেল কোথায়? এত তাড়াতাড়ি তার পক্ষে কোথাও যাওয়াও তো সম্ভব নয়। কিরে, কই মেয়ে বললি না তো? সত্যি খুড়ো, এক্ষুনি একটা মেয়ে দাঁড়িয়ে মাছ ধরছিল ওই জলের মধ্যে। কোথায় গেল তাই তো ভেবে পাচ্ছি না। এ কি ম্যাজিক নাকি রে? এই ছিল এই নেই বলে পিকনিক বলে এসেই নেশা টেশা করেছিস নাকি? কি যে বলো খুড়ো, আমরা কি কেউ নেশা করি? তারপর তিনজনেই ভুল দেখব। ওদিকে মেলা কাজ পড়ে আছে, চল এখন। আমরা আর কথা না বাড়িয়ে গিয়ে নিজের কাজ করতে লাগলাম। আলু ছাড়ানো, পেঁয়াজ কাটা, কত কাজ। পরেশ খুড়ো রান্না করবে, রঞ্জন তাকে সাহায্য করবে। খাবারের মেনু খুব সাধারণ: ভাত, ডাল, আলু ভাজা আর মুরগির মাংস। খুড়ো, প্রথমে তাহলে কি দিয়ে শুরু হবে? প্রথমে ভাতটা চাপিয়ে নিয়ে আয়, তারপর ডাল, আলু ভাজা, শেষে মাংস করব। শীতের উত্তরে বাতাস হাড় কাঁপিয়েছে এতদিন। এবার পিটুলি বিলের দক্ষিণ দিক থেকে মৃদু মন্দ হাওয়া বইতে শুরু করেছে। রান্নার কাছে দুটো বড় বড় হ্যারকিন জ্বলছে, তাতেই বেশ ভালো দেখা যাচ্ছে। ভাত হয়ে গিয়ে ডাল বসেছে। পরেশ খুড়ো কড়ার মধ্যে খুন্তি নাড়তে নাড়তে বললেন, মাংসটা সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে চাপা দে দেখি। আমি মাংসটা একটা গামলায় ঢেলে ভালো করে ধুয়ে মশলা মাখাতে শুরু করলাম। বাতাসে একটা মাংসের আষ্টে গন্ধ মিশতে শুরু করলো। এই গন্ধে চারিদিকের পরিবেশে কি যেন একটা পরিবর্তন হতে শুরু হলো। হঠাৎ হঠাৎ ঝোপঝাড় নড়ে উঠতে লাগলো, কি যেন মচমচ করে পাতার উপর দিয়ে চলে গেল। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলাম।
পরেশ খুড়ো আমাদের মনের ভাব আন্দাজ করে ধমক দিয়ে বললেন, ও কিছু নয়, নিজেদের কাজে মন দে। এমন সময় একটা মেয়েলি খোনা গলায় কথা এলো। একটু মাংস দেবে রে। গলাটা শুনলে যেন বুকের ভেতরটা কেমন করে ওঠে। আমরা সবাই সেদিকে ফিরে তাকালাম। মাথার উপর ঘোমটা টানা, মুখ দেখা যাচ্ছে না প্রায়। এই স্ত্রীলোককেই সন্ধেবেলা আমরা পিটুলি বিলে মাছ ধরতে দেখেছিলাম। পরেশ খুড়ো একটু বিরক্ত হয়ে বললেন, এখনো তো মাংস রান্না হয়নি, হলে তখন নিয়ে যেও, এখন দেওয়া যাবে না। রান্না করার দরকার নেই, কাঁচা দিলেই হবে। ভয়ে আমাদের প্রত্যেকের মুখের ভাব বদলে গিয়েছে। কাঁচা মাংস দেওয়া যাবে না, রান্না হলে নিয়ে যেও বললাম তো। অমনি মেয়ে মানুষটা যেন ফস করে উঠল। কি দেয়া যাবে না? যাবে না তাই না? মরবি সব কটা মরবি। কেমন করে মরিস দেখ না। এই সব কথা বিড়বিড় করতে করতে সেখান থেকে সে চলে গেল। খুড়ো, এই সন্ধেবেলা একেই দেখেছিলাম বিলের জলে মাছ ধরতে। তারপর কেমন করে ভোজবাজির মতো উধাও হয়ে গেল। এখন এসে কাঁচা মাংস চাইছে। কি ব্যাপার বলো দেখি। কিছুই না, গাঁগঞ্জের দিকে এরম পাগলি গোছের মহিলা থাকে দু একটা, তাই আমি বললাম যে রান্না হলে এসে নিয়ে যেও। তা শুনে এ দেখি উল্টো পাল্টা আমাদের গালমন্দ করতে লাগলো। নে, ডালটা ধরে নামিয়ে দে, তারপর আলু ভাজাটা চটপট শেষ করে ফেলি। ছাড় ও সব কথা। আকাশে এক ফালি বাঁকা চাঁদ আরো অনেকটা মাথার ওপর উঠেছে। দূরে কোথাও থেকে একটা পেঁচা ডেকে উঠল। এখন পরেশ খুড়ো কড়াইয়ে সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো ইত্যাদি দিয়ে বেশ করে নাড়তে লাগলো। যা তো, গিয়ে মাংসটা নিয়ে আয়। আমি মাংসের গামলার ঢাকনা খুলে যখন হাতে তুলে নিলাম, তখন আমার মনে হলো ঝোপে ঝাড়ের মধ্যে থেকে অনেকগুলো চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। আর বেশিক্ষণ না দাঁড়িয়ে খুঁড়োর কাছে গিয়ে মাংসটা দিয়ে দিলাম। পরেশ খুঁড়ো মাংস কড়াইয়ে ঢালতেই চোঁ চোঁ শব্দ হতে লাগলো। মাংসটা কিছুক্ষণ কষার পর চারিদিকে মাংসের সুগন্ধ ছড়িয়ে পড়ল। আমরা সবাই নিঃশ্বাস টেনে তার ঘ্রাণ উপভোগ করলাম। আহ, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু খুড়ো। আমার খুব খিদে পেয়েছে। এই তো মাংসটা হয়ে গেলেই তো সব শেষ। এবার আমরা খেতে বসে যাব, বুঝলি? রাতও দেখতে দেখতে অনেক হলো, আর বেশিক্ষণ লাগবে না। খুড়ো, গন্ধ যা বেরিয়েছে, একটুখানি দাও না গো, আমরা একটু টেস্ট করি। এই এই দেখো দেখো, এইভাবে এঁটো করে খেলে রান্নার স্বাদ কমে যায়, আর খানিকক্ষণের মধ্যেই মাংস নেমে যাবে। একটু অপেক্ষা কর। এমন সময় একটা মাংস পচা আঁশটে গন্ধ ভেসে এলো বাতাসে। খুঁড়ো, কি বাজে একটা গন্ধ নাকে আসছে না? কোথাও কিছু মরেছে হয়তো। এতক্ষণ তো ছিল না, হঠাৎ কোত্থেকে আসছে এমন পচা গন্ধ? ও কিচ্ছু না। সত্যি আর কিছুক্ষণের মধ্যেই মাংস নেমে গেল। আমরা গরম গরম মাংস, ভাত, ডাল, আলু ভাজা ইত্যাদি নিয়ে পাত পেরে খেতে বসলাম। মাংস যে যার পাতে বেড়ে নিলাম। এমন সময় চাঁদের ওপর কালচে মেঘ এসে জড়ো হলো। হু হু করে হাওয়া বইতে শুরু করলো। আকাশের বুক চিরে গেল নীল বিদ্যুতের রেখা। আকাশের গুড়গুড়ানির শব্দ আমাদের কানে ভেসে এলো। এমন সময় আমরা অবাক বিস্ময়ে দেখলাম মাটি ফাঁক হয়ে যেতে লাগলো। তার মধ্যে থেকে বেরিয়ে আসতে লাগলো নর কঙ্কাল। সেই কঙ্কালগুলো মাটি ফুঁড়ে বেরিয়ে এসে দাঁড়ালো আমাদের সামনে। তখন আমাদের খাওয়া মাথায় উঠেছে, শরীর
শরীর হি হি করে কাঁপতে শুরু করেছে, বুকের রক্ত হিম হয়ে শীতল স্রোতে পরিণত হয়েছে। কঙ্কালগুলো খ্যাঁক খ্যাঁক করে হেসে বলে উঠল, আমাদের জায়গায় এসে আমাদেরকে না দিয়ে মাংস ভাত খাবি, এত ক্ষমতা! এবার শুধু মাংস নয়, তোদের মুন্ডুগুলো চিবিয়ে খাবো দেখ। এই বলে তারা হাত উঁচু করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। পরেশ খুড়ো এসব দেখে ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন। হঠাৎ হঠাৎ যেন তার বুদ্ধি খুলে গেল, চিৎকার করে বলে উঠলেন, পালা পালা! আমরা যে যার মতো উঠে চোঁচা দৌড় দিলাম। যে যেদিকে পারলাম মাঠ বাদা ভেঙে দৌড়াতে লাগলাম। আমি আর রঞ্জন একদিকে ছুটছিলাম। দেখলাম আমাদের পিছনে একটা কঙ্কাল ছুটছে আর বলছে, দাঁড়া, ঘাড় মোটকে খাবো, পালিয়ে যাবি কোথায়? দাঁড়া দাঁড়া! ছুটতে ছুটতে আমাদের বুকের হৃৎপিণ্ড যেন ফেটে বেরিয়ে আসতে চাইছিল। হঠাৎ একটা গ্রামের বটতলা দেখতে পেলাম। সেখানে কিছু লোক বসে আড্ডা দিচ্ছিল। সেখানে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। তারা আমাদেরকে দেখে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাপু? তোমরা কোত্থেকে আসছো? এমন হাঁপাচ্ছ কেন? শ্বাসনালী যেন ফেটে পড়তে চাইছিল। আমরা কোনো জবাব দিতে পারলাম না। খানিকক্ষণ দম নিয়ে শরীর একটু স্বাভাবিক হতে তাদেরকে সমস্ত ঘটনা জানালাম। তারা সব শুনে ভয়ে তাদের মুখ সাদা হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, পিটুলি বিলের ধারে দিনে মানেও কেউ যায় না, তোমরা রাতে গেছিলে, তাও আবার পিকনিক করতে, মাংস রাতে। মাথায় ভীমরতি চাপলে এমনই হয়। তোমরা এখন বসো এখানে, দেখি বাদ বাকিদের পাওয়া যায় কিনা। তারা লণ্ঠন হাতে বেরিয়ে গেল বাকিদের খুঁজতে। পরে শুনেছিলাম মাঠের মাঝখানে পরেশ খুড়োকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, আর বাকি দুজন অনেক রাতে মেষ বাড়িতে পৌঁছেছিল। সে রাতে আমাদের সবার ধুম জ্বর আসে। তারপর কত দিন কেটে গিয়েছে। এখন আমি চাকরি নিয়ে অন্য জায়গায় চলে এসেছি। তাও এখনো রাত্রে পিকনিকের কথা উঠলেই আমার বুকের ভিতরটা যেন কেঁপে কেঁপে ওঠে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।